শব্দ এটা আচ্ছা ঠিক আছে
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত ফ্রি ক্লাসের আজকের আয়োজনে। সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। শুরুতেই যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু লাইভটি শেয়ার করে দেন। আজকে সভ্যতার উপর, প্রাচীন সভ্যতার উপর একটা এক্সক্লুসিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে এমন কিছু জানতে পারবেন যেটা আপনি হয়তো আগে কখনো শুনেন নাই। প্রাচীন সভ্যতাগুলো একদম পানি হয়ে যাবে, পানির চাইতেও সহজ হবে। প্রাচীন সভ্যতাগুলো পানির চাইতেও সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে যদি একটা ভালো ক্লাস চান তাহলে সবাই একটু শেয়ার ডান লেখেন। সবাই একটু জলদি করে শেয়ার ডান লেখেন, তাহলে সবাই উপকৃত হবে। ক্লিয়ার? আমরা খুব দ্রুতই ক্লাসে চলে যাব, ঠিক আছে? প্রাচীন সভ্যতা কিভাবে আপনার কাছে পানি হবে, এই পানি করার দায়িত্ব আমার। ওকে, যেখান থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই। আমি জাস্ট জানতে চাচ্ছি যে কারা শেয়ার করে ডান লিখেছেন, একটু দ্রুত। শান্তা শেয়ার ডান, থ্যাংক ইউ। ইতি খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। নাজমুন নাহার শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন, সবাই, কোনো কৃপণতা করবেন না। সবাইকে এই ক্লাসটা করতে হবে, সবাইকে করতে হবে। ক্লিয়ার? সবাইকে করতে হবে। সবাই শেয়ার ডান লেখেন, সবাই শেয়ার করেন এবং ডান লেখেন। প্রাচীন সভ্যতা আমাদের এখানে লেখা আছে, প্রাচীন সভ্যতা। এবং আমরা প্রথমে বর্ণনা পড়ব, তারপরে প্র্যাকটিস করব। আমাদের এই যে প্রিয় লার্নিং স্কুলের যে বইটা আছে সেটা থেকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব, কারণ এখানে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সব কিছুর প্রশ্ন দেওয়া আছে। ওকে, জল পাহাড়, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যারা শেয়ার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কি সভ্যতা বলেন? মেসোপটেমীয় সভ্যতা। মনে রাখবেন, পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো রয়েছে সবগুলোই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। কিছু সভ্যতা আছে যেটা নদীর তীরে গড়ে ওঠেনি, ওগুলোকে বলা হয় নগর সভ্যতা। ওগুলোকে কি বলা হয়? নগর সভ্যতা। যেমন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা ইত্যাদি। তাহলে এই মেসোপটেমীয় সভ্যতা, এটা দুইটা নদীর তীরে গড়ে উঠেছে। কয়টা নদী? দুইটা নদী। একটার নাম ইউফ্রেটিস, যার আরেক নাম হচ্ছে ফোরাত। কিভাবে মনে রাখবেন? কারণ এই যে ফ আছে না, ফোরাত। আরেকটার নাম টাইগ্রিস, একটার নাম ইউফ্রেটিস, আরেকটার নাম টাইগ্রিস। এটার নাম হচ্ছে দজলা। টাইগ্রিসের আরেক নাম হচ্ছে দজলা। তাহলে আমরা শিখলাম মেসোপটেমিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, যেটা দুইটা নদীর তীরে গড়ে উঠেছে। একটার নাম ইউফ্রেটিস, আরেকটার নাম টাইগ্রিস। দুইটা নদীর তীরে গড়ে উঠেছে। প্রশ্ন হলো কোন স্থানে, কোন জায়গা সেটা হচ্ছে ইরাক। পৃথিবীর একটা দেশ আছে, নাম হচ্ছে ইরাক। ইরাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে ওঠে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাকের পূর্ব নামও কি? মেসোপটেমিয়া। তাহলে আমাকে বলেন তো, এই মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? একটু কল্পনা করে বলেন তো আমাকে, এই মেসোপটেমিয়া শব্দের অর্থ কি হতে পারে? আমি কমেন্টে সবার কমেন্ট আশা করতেছি, সবাই একটু কমেন্টে লেখেন। তাহলে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? সবাই একটু বলেন তো, অনুমান করে হলেও বলেন।
আর যারা জানেন তারা তো লিখবেনই। ওকে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয় সভ্যতা। এই মেসোপটেমিয় সভ্যতা দুইটা নদীর তীরে গড়ে উঠেছে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস। ইউফ্রেটিসের অর্থ হলো ফোরাত, আর টাইগ্রিস মানে হচ্ছে দজলা নদী। আর এটা ইরাকে গড়ে ওঠে, এই প্রাচীন সভ্যতাটা ইরাকে গড়ে ওঠে, এবং ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। আর মেসোপটেমিয়া শব্দের অর্থ কি আমি এটাই বলেছি। দুই নদীর মধ্যবর্তী স্থান, রায়ান মৃদা, থ্যাংক ইউ। আলিফ শেখ, পুরাতন, নো নো নো, দুই নদীর মধ্যবর্তী স্থান। কারণ কি? কারণ দুইটা নদীর তীরে গড়ে উঠেছে বলে এটার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর মধ্যবর্তী স্থান। আমি কোথায় লিখবো? এখানে। দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর মধ্যবর্তী স্থান। ওকে, ক্লিয়ার? দুই নদীর মধ্যবর্তী স্থান ক্লিয়ার আপনারা? দুই নদীর মধ্যবর্তী স্থান। তাহলে অনেকগুলো তথ্য আমরা পেয়ে গেলাম, অনেকগুলো তথ্য আমরা পেয়ে গেলাম। ওকে, আরেকটা তথ্য আমরা জানবো, সেটা হলো যে এই সভ্যতা 5000 বছর পূর্বে গড়ে ওঠে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, এটা 5000 বছর পূর্বে গড়ে ওঠে। এই সভ্যতা কত বছর পূর্বে গড়ে ওঠে? 5000 বছর পূর্বে গড়ে ওঠে এই সভ্যতাটি। 5000 বছর পূর্বে এই সভ্যতা গড়ে ওঠে। ক্লিয়ার? আপনারা সবাই লিখেছেন? ওকে, লিখেছেন সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? ফাতেমা, তারপরে হচ্ছে তাহিরা, রবিউল আলম, মাহিনুর, জ্যোতি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা আসে। আমরা একটু পরে প্র্যাকটিস করব, দেখব। এই যে কিছুদিন আগে ডাক্তারদের জন্য একটা স্পেশাল বিসিএস গেল, 48 বিসিএস, এটার মধ্যে আসছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম, প্রাচীন জনপদের নাম কি, এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? বিসিএসে প্রাইমারিতে নিবন্ধনে অসংখ্যবার এসেছে। এবার আরেকটু আমাদের জানতে হবে, এই মেসোপটেমীয় সভ্যতাটা 4টা অংশে বিভক্ত বা 4টা ভাগে বিভক্ত। এই 4টা ভাগ মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। সেই কৌশলটা হলো এসবিএসি। এসবিএসি, এসবিএসি মানে কি এবার আমি একটু বুঝাবো আপনাদের। এসতে হচ্ছে সুমেরীয় সভ্যতা। কি? সুমেরীয় সভ্যতা। তাহলে এই মেসোপটেমীয় সভ্যতার কয়টা পর্যায়? 4টা পর্যায়। একটা সুমেরীয়, আর একটা ব্যাবিলনীয়, ব্যাবিলনীয়, আর একটা নাম অ্যাসিরীয়, একটা নাম অ্যাসিরীয়, আর একটা নাম ক্যালেডীয়, একটা নাম ক্যালেডীয়। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে মেসোপটেমীয় সভ্যতা কয়টা পর্যায়ে বিভক্ত? 4টা ভাগে বিভক্ত। যারা একটু দেরিতে জয়েন করেছেন, আমাদের 16 মিনিট চলে গেছে, একটু পরে এসেছেন, তারা সবাই এখন শেয়ার করে দিন, কারণ আমি চাই সবাই ক্লাসটা উপভোগ করুক। যারা এখনো শেয়ার করে নাই তারা শেয়ার ডান লিখেন, তারা সবাই একটু শেয়ার ডান লিখে দেন, তারা সবাই একটু শেয়ার ডান লিখে দেন। ওকে, এবার দেখেন এই সভ্যতা কত সালে শুরু হয় বা কত বছর আগে শুরু হয় এটা আমরা দেখব। এই সুমেরীয় 4000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে, 4000 বছর পূর্বে। এরপরে হলো এই ব্যাবিলনীয় সভ্যতা 2500 বছর পূর্বে। কত? 2500 বছর পূর্বে। আর এই দুটার দরকার নাই, এই দুটা পরীক্ষা আসে না, এই দুটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা আসে পরীক্ষায়। ওকে, এই যে এই সভ্যতার আবিষ্কারটা কি আমরা একটু দেখি। আবিষ্কার, চাকা। এই ব্যাবিলনীয় সুমেরীয় সভ্যতায় চাকা আবিষ্কার হয়।
আর এদের লিপি, এই সুমেরীয় সভ্যতার লিপি ছিল কিউনিফর্ম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিউনিফর্ম। আমাদের আজান হচ্ছে, আজানের সময় আমরা সাধারণত স্টপ থাকি, বলি না, কথা বলি না, এজন্য আপনারা হচ্ছে আজানের উত্তর দেন। ওকে, আজান শেষে আমরা আবারও আমাদের ক্লাসে আমরা চলে যাচ্ছি। সেটা হলো এই যে মেসোপটেমিয়া সভ্যতাকে 4টা অংশে ভাগ করা হয়, এই 4টা অংশকে আমরা মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করব, সেটা হলো এসবি এসি। এসবি এসি, এসতে হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপরে বিতে ব্যাবিলনীয়, এতে অ্যাসিরীয়, সিতে ক্যালিডীয় সভ্যতা। ওকে, এবার এই সভ্যতাটা 4000 বছর পূর্বে গড়ে ওঠে, আর ব্যাবিলনীয় 2000 বছর পূর্বে গড়ে ওঠে। এই দুটা আমাদের ইম্পর্টেন্ট নয় বলে প্রয়োজন নাই। এই সুমেরীয় সভ্যতার প্রধান আবিষ্কার হচ্ছে চাকা। সুমেরীয় সভ্যতার প্রধান আবিষ্কার চাকা। এদের লেখার একটা পদ্ধতি ছিল যেটাকে লিপি বলা হয়। এদের লিপি হলো কিউনিফর্ম, লিপি হলো কিউনিফর্ম। এরা একটা মহাকাব্য রচনা করেছিলেন, সেই মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। মহাকাব্যটার নাম হচ্ছে গিলগামেশ। ব্যাবিলনীয় সভ্যতা, প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনীয় সভ্যতায়, প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়। আর এরা আইন, প্রথম লিখিত আইন প্রণয়ন করে বা আইন তৈরি করে, তাদের লিখিত আইনকে বলা হতো হাম্বারুবি আইন, হাম্বারুবি আইন। এরপর হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতার অবদান হচ্ছে এরা বৃত্তকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করে, বৃত্তকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করে, এবং এরা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করে। এরা কি করে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করে। এরপর হচ্ছে ক্যালিডীয় সভ্যতা। ক্যালিডীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হচ্ছে নেবুচাঁদ নেজার, নেবুচাঁদ নেজার। আর এরা সপ্তাহকে 7 দিনে ভাগ করে। আমাদের এখন সপ্তাহে 7 দিন না, এই ধারণাটা দিয়েছে এই ক্যালিডীয় সভ্যতার লোকজন, ক্যালিডীয় সভ্যতার লোকজন। তাহলে আপনি যদি এইভাবে সুন্দর করে ছক আঁকায়া পড়েন, তাহলে কি মনে থাকবে কি থাকবে না বলেন আমাকে? আর এই যে আমাদের মহা ঔষধ প্যানাসিয়া সাধারণ জ্ঞানের, এটা তো আছেই, এটা থেকে তো আমরা প্র্যাকটিস করবই, কারণ এখানে
এইখানে দেখেন বিসিএস, প্রাইমারি এবং অন্যান্য চাকরি সাজানো গোছানো প্রশ্ন দেওয়া আছে, যেটা পড়লে প্রশ্ন কমেন্ট পড়বে না এটা হতেই পারে না। ক্লিয়ার? তাহলে কি আমরা এগুলো বুঝতে পেরেছি? আপনারা সুন্দর করে নোট ডাউন করেন। এখনো যারা শেয়ার করেন নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট একটু দ্রুত শেয়ার করে দিন। বেশি শেয়ার হলে নিয়মিত ফ্রি ক্লাস চলবে, কম শেয়ার হলে ফ্রি ক্লাস হয়তো চলবে না। আর আপনারা আমাদের সাথে ফ্রি ক্লাসে থেকেও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে পারেন, ঠিক আছে? ফ্রি ক্লাসে অনেক প্রস্তুতি হবে ইনশাল্লাহ। আর যদি কোর্সে ভর্তি হন তাহলে তো শতভাগ হবে। কোর্সে ভর্তি না হয়েও আপনি প্রস্তুতি নিশ্চিত করতে পারেন ফ্রি ক্লাসের মধ্যে। ওকে, ক্লিয়ার? এবার আপনাদের একটা নির্দেশনা দিই, সেটা হলো ধরেন এটা আপনার খাতা, এই খাতাটাকে এরকম করেন, মানে হচ্ছে লম্বালম্বি করেন, এইভাবে করেন। যারা খাতা নিয়ে বসেছেন তারা খাতাটা এরকম লম্বালম্বি করেন, কারণ এখন যে ম্যাজিকটা দেখাবো এই ম্যাজিক যদি আপনি পেতে চান খাতাটা এরকম করতে হবে। যেমন আমার হাতে একটা খাতা আছে, এই খাতাটা এরকম, কিন্তু আপনি এরকম করেন, তাহলে আপনার ম্যাজিকটা দেখতে সুবিধা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে স্যার, কয়টার দিকে ক্লাস হয়? আজকে 4:30টায় শুরু হয়েছে। হ্যাঁ, চলবে মিনিমাম 1 ঘন্টা চলবে। যারা ম্যাজিক দেখতে চান খাতাটা লম্বালম্বি করেন। ওকে, ক্লিয়ার? আর এই ম্যাজিক দেখার আগে শেয়ার ডান লেখেন, শেয়ার করেন। ম্যাজিক দেখার আগে একটু শেয়ার করেন। ওকে, ম্যাজিক দেখার আগে একটু শেয়ার করেন। ওকে, এবার তাহলে ম্যাজিক শুরু হবে। সেটা কি? সেটা হলো আমাদের একজন এমপি আছে। আমাদের একজন কি আছে? আমাদের একজন এমপি আছে। এই এমপি ছাত্র জীবনে ডাকসুর জিএস ছিল। ছাত্র জীবনে কি ছিল? ডাকসুর জিএস ছিল। তাহলে এমপি সাহেবের নাম কি? আচ্ছা, একটু ক্লিয়ারলি আমি করে দিই। তাহলে এমপি ছাত্র জীবনে ছিল ডাকসুর জিএস, এমপি সাহেবের নাম হচ্ছে মারুফ। এমপি সাহেবের নাম কি? মারুফ। তাহলে এমপি জিএস মারুফ কবে সে এমপি নির্বাচিত হলো? আজি। তাহলে এমপি ও জিএস হলো মারুফ আজি। এমপি এবং জিএস হলো মারুফ আজি। সবাই একটু লেখেন যে এমপি ও জিএস হলো মারুফ আজি। এমপি ও জিএস হলো মারুফ আজি। বিভিন্নুর লেখছেন। নো, বিভিন্নুর দিলে মিলবে না, ঠিক আছে? বিভিন্নুরের জন্য আমরা সবাই দোয়া করি, বিভিন্নুর দিলে মিলবে না। ওকে, তাহলে এমপি ও জিএস হলো মারুফ আজি। হ্যাঁ, এমপি ও জিএস হলো মারুফ আজি। এমপি ও জিএস হলো মারুফ আজি। একটু লেখেন তো এমপি ও জিএস হলো মারুফ আজি। এইবার ম্যাজিকটা দেখেন। আপনারা অনেকে বলেন স্যার সভ্যতা তো পড়ি আর ভুলি, যতবার পড়ি ততবার ভুলি। নো, আপনি আর জীবনেও ভুলতে পারবেন না। সেই টেকনিকটাই আপনাকে দেওয়া হচ্ছে এখন। জীবনেও কোনোদিন ভুলতে পারবেন না, আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। 1 নাম্বার এম মানে মিশরীয় সভ্যতা, এটা একটা প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা। তারপরে পি পারস্য সভ্যতা, পি মানে কি? পারস্য সভ্যতা। জি গ্রিক সভ্যতা। কি সভ্যতা? দেখছেন মিলতেছে কিভাবে? এস সিন্ধু সভ্যতা। এস মানে কি? সিন্ধু সভ্যতা। ওকে, এবার এম এ মানে মায়া সভ্যতা।
একটা সভ্যতা আছে মায়া, বিশেষ পরীক্ষা আসছিল, মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠে দেখেন এবার কিভাবে মিলে। আরিউ মানে রোমান সভ্যতা, রোমান সভ্যতা একটা নগর সভ্যতা, রোমান সভ্যতা। এফ ফিনিশীয় সভ্যতা, যারা বর্ণমালা আবিষ্কার করছে, ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করছে, 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করছে। আজটেক সভ্যতা, যেটা মেক্সিকোতে গড়ে ওঠে, আজটেক সভ্যতা। আর ইনকা সভ্যতা, যেটা পেরুতে গড়ে ওঠে, ইনকা সভ্যতা যেটা পেরুতে গড়ে ওঠে। এবার পাইছেন, এবার পাইছেন, জীবনে কি ভোলা যাবে? তাহলে এমপিউজিএস হলো মারুফ আজি, এমপিউজিএস হলো মারুফ আজি, এমপিউজিএস হলো মারুফ আজি। ওকে, এবার দেখেন তো কমন সেন্স দিয়েও কিন্তু বিবেচনা করা যাবে যে কোন সভ্যতা কোথায় গড়ে ওঠে, কোন সভ্যতা কোথায় গড়ে ওঠে। এখানে আপনি না পড়েও অ্যান্সার করতে পারবেন, কয়েকটা অন্তত বলতে পারবেন। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠবে? বাংলাদেশে। মিশরীয় সভ্যতা গড়ে উঠবে মিশরে, কমন সেন্স দিয়ে বোঝা যায়। দেখছেন পড়াটা কত মজা, চমৎকার। দেখছেন মিশরীয় সভ্যতা মিশরে গড়ে উঠে। তাহলে দেশ, পারস্য সভ্যতা কোন দেশের পূর্ব নাম যেন? পারস্য, আপনারা সবাই জানেন, ইরান। বলেন, তাহলে পারস্য সভ্যতা গড়ে ওঠে ইরানে। গ্রিক সভ্যতা কোথায় গড়ে উঠবে? ভারতে? নো, গ্রিসে। গ্রিক সভ্যতা গড়ে উঠবে গ্রিসে। সিন্ধু সভ্যতা এটা ভারতে গড়ে ওঠে, এটা সরি ভারত ও পাকিস্তানে। তাহলে পাকিস্তানে আমরা লিখবো ভারতবর্ষের এটা সভ্যতা, ভারতবর্ষের প্রথম সভ্যতা গড়ে ওঠে পাকিস্তানে, মহেঞ্জোদারো এবং হরপ্পা এবং মহেঞ্জোদারো পাকিস্তানে, তথা ভারতবর্ষ, তথা ভারতবর্ষ। ওকে, মজাটা দেখছেন? মায়া সভ্যতা এটা মধ্য আমেরিকা, বিশেষ করে মেক্সিকো এই অঞ্চলটা, মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা। রোম কোন দেশের রাজধানী? ইতালির রাজধানী। তাহলে এই সভ্যতা গড়ে ওঠে ইতালিতে। ফিনিশীয় সভ্যতা এটা ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠে, ভূমধ্য সাগরের তীরে। এবং লেবাননে, বর্তমান যে লেবানন আছে, লেবানন মধ্যপ্রাচ্যের, সেই লেবাননে গড়ে ওঠে। আজটেক সভ্যতা এটা মধ্য আমেরিকা, মেক্সিকো। ইনকা সভ্যতা পেরু মানে দক্ষিণ আমেরিকা, পেরু অথবা দক্ষিণ আমেরিকা, দুইটার একটা অপশন থাকতে পারে, পেরু এবং দক্ষিণ আমেরিকা। ওকে, মজা দেখছেন? এই জন্য বলছিলাম যে ম্যাজিক দেখাবো, প্রত্যেকটা ফ্রি ক্লাসে ম্যাজিক আর ম্যাজিক হবে। সাধারণ জ্ঞানের দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ আমি, সাধারণ জ্ঞান পানি করার দায়িত্ব আমার। ওকে ওকে, আর এই যে ম্যাজিক বই তো আছেই, এই যে ম্যাজিক বই। ওকে, এটা দিয়েও আমরা ইনশাল্লাহ ম্যাজিক দেখাবো। ওকে, এই পর্যন্ত কি সবাই লিখেছেন? এই পর্যন্ত লিখেছেন সবাই? তাহলে আমাদের সভ্যতা মনে রাখা কঠিন হবে না সহজ হবে? সবার কঠিন হতে পারে, কিন্তু আমাদের কাছে কঠিন হবে না। ওকে ওকে, এবার আমরা দেশ পড়লাম। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে, কমেন্টগুলো আমি একটু দেখিনি। কানিজ ফাতেমা, রিয়া, তারপরে শেফালি। স্যার বইটার দাম কত? আমাদের এই বইগুলোর দাম প্যাকেজ আকারে সবগুলোর দাম 1090 টাকা, বুঝে গেছে? 1090। জি স্যার লিখেছে, হ্যাঁ। ওকে রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা একটু দেখি ম্যাক্সিমাম সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরে। কোন সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে উঠেছে আমরা একটু দেখি। ওকে, সব সভ্যতাই নদীর তীরে গড়ে ওঠেনি, কিছু সভ্যতা নগর সভ্যতা ছিল সমুদ্রের তীরে গড়ে উঠেছে, সেটা আমাদের দরকার নাই। যে সমস্ত গুরুত্বপূর্ণ সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে সেটা আমাদের এবার একটু জানতে হবে। নদী, কোন নদী? মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছে, এটা আমরা সবাই জানি। পারস্য সভ্যতা স্পেসিফিক কোনো নদীর তীরে গড়ে ওঠেনি। গ্রিক সভ্যতা এটা ছিল নগর সভ্যতা, এটা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, সিন্ধু নিজেই একটা নদী, নদীর নামে সভ্যতা হয়েছে। ওকে, রোমান সভ্যতা এটা টাইবার নদীর তীরে গড়ে উঠেছে, রোমান সভ্যতা টাইবার। বাস, এই কটা সভ্যতায় নদীর তীরে গড়ে উঠেছে। আপনারা শুধু এটা একটু এইভাবে লিখবেন, ঠিক আছে?
যে কটা সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে আমি এটা একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। নীল নদীর তীরে গড়ে উঠেছে, এটা ছিল নগর সভ্যতা। আর এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, আর এটা টাইবার নদীর তীরে গড়ে উঠেছে, টাইবার নদীর তীরে গড়ে উঠেছে। ক্লিয়ার? নতুন এবং সহজ নিয়ম শিখালেন নাসরিন সুমি। ইনশাল্লাহ এখন সবচেয়ে সহজ নিয়মে আপনি সব কিছুই পড়বেন, সব কিছুই পড়বেন। ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা চলে যাব সভ্যতার অবদানগুলো। বিভিন্ন সভ্যতার যে অবদান আছে এটা পরীক্ষায় আসে, অবদানগুলো আমরা পড়ব। এবার স্যার ডাইজেস্টে কি বিস্তারিত দেওয়া আছে? ডাইজেস্টে বিস্তারিত তো আমি আলোচনা করতেছি, ডাইজেস্টে বিস্তারিত প্রশ্ন দেওয়া আছে, একদম সাজানো গোছানো প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো পড়লে আপনি কমন পাবেন। আর বর্ণনা তো আমি বলেই দিচ্ছি, তাহলে আপনার তো আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? ওকে, এবার আমরা অবদান দেখব। এই যে সভ্যতাগুলো, এটার অবদান দেখব, অবদান, সভ্যতাগুলোর অবদান। ওকে, অবদান দেখব। ওকে, এবার মিশরীয় সভ্যতার অবদানটা কি? মিশরীয় সভ্যতার অবদানটা কি? সেটা হলো, হ্যাঁ, মিশরীয় সভ্যতার অবদান কি? এরা 30 দিনে বছর গণনা করে, 30 দিনে বছর গণনা করে, 30 দিনে মাস এবং 30 দিনে মাস, 30 দিনে মাস এবং 12 মাসে বছর, 12 মাসে বছর গণনা করে। আমাদেরকে এই জিনিসটা শিখাইছে মিশরীয়রা। 30 দিনে মাস আর 12 মাসে বছর, 30 দিনে মাস, 12 মাসে বছর। আর এর রাজার নাম ছিল, এদের রাজার নাম ছিল, রাজা ছিল ফারাও। রাজা ছিল কে বলেন? ফারাও। এর রাজা ছিল ফারাও। আর এদের একটা স্থাপত্য ছিল, বিখ্যাত একটা স্থাপত্য ছিল, যেটা আমরা সবাই চিনি, পিরামিড। এদের স্থাপত্য কি বলেন? পিরামিড। আর এদের লিপি, এদের লেখার সিস্টেমটা ছিল হায়ারোগ্লিফিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক। তাহলে আমরা কি কি পাইলাম বলেন তো? কি কি পাইলাম বলেন তো? তাহলে আমরা পাইলাম 30 দিনে মাস, আর 30 দিনে মাস, আর হলো 12 মাসে বছর গণনা করে মিশরীয়রা, 12 মাসে বছর গণনা করে মিশরীয়রা। এদের রাজার নাম হচ্ছে ফারাও। এদের রাজার নাম কি বলেন? ফারাও। এদের বিখ্যাত স্থাপত্য হচ্ছে পিরামিড, বিখ্যাত স্থাপত্য হচ্ছে পিরামিড। আর এদের লিপি, লিপি হচ্ছে হায়ারোগ্লিফিক, লিপি হচ্ছে হায়ারোগ্লিফ। মনে থাকবে অবদানগুলো? মিশরীয় সভ্যতার অবদান, মিশরীয় সভ্যতার অবদান মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, কার্তিক চন্দ্র, আপনাদের কি কি বেস আছে প্রাইমারি নিবন্ধন নিয়ে? নিবন্ধন বেস নিয়ে কিছু বলুন। হ্যাঁ, আমাদের প্রাইমারি নিবন্ধন বেস একটা চলমান আছে, নতুন একটা বেচ চালু হবে, সেই বেসে আপনারা ভর্তি করতে পারবেন। যারা প্রাইমারি প্রস্তুতি নিতে চান তারা নতুন বেসে ভর্তি হতে পারবেন। সার্কুলার দেওয়ার সাথে সাথে ক্লাস শুরু হবে। বুঝে গেছে? ক্লিয়ার? স্যার ক্লাস কি প্রতিদিন হবে? আমার ক্লাস রেগুলার হবে, শুক্র শনি রেগুলার ফ্রি ক্লাস পাবেন আমার। ওকে, তাহলে আপনারা কি এটা উঠিয়েছেন? 30 দিনে মাস, 30 দিনে মাস, 12 মাসে বছর, রাজার নাম ফারাও, স্থাপত্য ছিল পিরামিড, লিপি হলো হায়ারোগ্লিফিক। এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ইন্টারে পড়েছে হায়ারোগ্লিফিক্স, আমি তো এটাই লিখছি, হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স। ওকে, ওকে ক্লিয়ার? এবার আপনারা একটু দেখেন পারস্য সভ্যতা নিয়ে আমরা কথা বলবো, এটা শেষ।
আশা করি ক্লিয়ার। এবার আমরা পারস্য সভ্যতা নিয়ে একটু কথা বলবো, তারপরে প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। দ্রুত আমাদের শেষ করতে হবে, নাহলে প্রশ্ন বেশি সলভ করতে পারবো না। পারস্য সভ্যতা এটা 2000 বছর পূর্বে গড়ে ওঠে। পারস্য ধর্মের ধর্মগুরু বা ধর্ম বিশারদ হচ্ছে জরথ্রুস্ট। এটা ইম্পর্টেন্ট। পারস্য সভ্যতার ধর্মগুরু হচ্ছে জরথ্রুস্ট। বাস এটুকু বললে আপনার জন্য এনাফ। জরথ্রুস্ট। তাহলে পারস্য 2000 বছর পূর্বে পারস্য সভ্যতা গড়ে ওঠে। এদের ধর্মপ্রবর্তক বা ধর্মগুরু হচ্ছে জরথ্রুস্ট। এবার এখানে একটু বেশি পড়তে হবে। এই যে আমাদের গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতা এই পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে আঁকে এই গ্রিক সভ্যতার লোকেরা পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে, এবং এরা দর্শন চর্চায় বিখ্যাত ছিল। পৃথিবীর যে বিখ্যাত 3 জন দার্শনিক আছে, যাদেরকে একত্রে আমরা বলি স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। যে যার নিচে সে তার ছাত্র, অর্থাৎ সক্রেটিস ছাত্র প্লেটো, প্লেটো ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো, প্লেটোর শিক্ষক সক্রেটিস। এই দর্শন চর্চায় তারা বিখ্যাত ছিল। গ্রিক সভ্যতার দর্শন চর্চায় বিখ্যাত ছিল। বিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আরেকজন বিখ্যাত ছিলেন আলেকজান্ডার। স্যার রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ, ক্লাস তো এগুলো রেকর্ডই থাকবে। হ্যাঁ, তারপর স্মরণা 2000 বছর পূর্বে গড়ে ওঠে জরথ্রুস্ট ধর্মপ্রবর্তক। হ্যাঁ, থ্যাংক ইউ। মিলন SPA, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব সিন্ধু সভ্যতা। কোথায় যাব? সিন্ধু সভ্যতা। আমরা জানি এই সভ্যতা ভারতবর্ষে গড়ে ওঠে, ভারতবর্ষের প্রথম সভ্যতা এটি। এই সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে গড়ে ওঠে। 2টা শহরে এই সভ্যতা গড়ে ওঠে। একটার নাম হরপ্পা, আরেকটার নাম মহেঞ্জোদারো। একটার নাম হরপ্পা আর একটা নাম মহেঞ্জোদারো। দুটাই পাকিস্তানে অবস্থিত। এই সভ্যতার আবিষ্কারক, এই সভ্যতার প্রথম সন্ধান পান রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে তিনি এই সভ্যতা আবিষ্কার করেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানলাম। খ্রিস্টপূর্ব 3500 বছর আগে, মানে 3500 বছর আগে গড়ে ওঠে। 2টা জায়গায় এটা গড়ে ওঠে, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে। আর এটার আবিষ্কারক হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আবিষ্কারককে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটা আবিষ্কার করেন। এই সভ্যতার মানে ভিত্তি ছিল, অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত। ক্লিয়ার? স্যার, মাথায় বিরাট প্রশ্ন জাগে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য এসব জানা কি খুবই জরুরি? মনিরা আক্তার। হ্যাঁ, আমি মনে রাখতে পারছি না। এটা বলে তো লাভ নাই, পরীক্ষাতে এগুলো আসবে। প্রাথমিকের জন্য প্রযোজ্য কিনা এটা বিশ্লেষণ করতে করতে আপনার পরীক্ষা এসে যাবে, চাকরি পরীক্ষা ভালো দিতে পারবেন না। সুতরাং ওইগুলা মাথা থেকে সরান। বাংলাদেশে ইনইকুয়ালিটি, ইনজাস্টিস অনেক আছে, ওটা নিয়ে গবেষণা করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনি এখন চাকরি পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা করেন, ঠিক আছে? প্রাথমিকের সাথে যায় না যায় সেটা পরের বিষয়। ওকে, তাহলে আমরা কিন্তু করে ফেলবো, মুছিয়ে ফেলবো আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের কিছু বাদ আছে, হ্যাঁ, এটা নিয়ে। তাহলে ক্লিয়ার? ক্লাস কেমন লাগতেছে একটু বলেন তো, চলবে?
চলবে কিনা বলেন, চলবে কিনা একটু বলেন। আমাদের একটা ছন্দ ছিল নিচে, আমরা জায়গা স্বল্পতার কারণে লিখতে পারি নাই। তাহলে এম এ মানে কি মায়া সভ্যতা, কি সভ্যতা? মায়া সভ্যতা। এটা কি রোমান সভ্যতা, কি সভ্যতা? রোমান সভ্যতা। এটা কি ফিনিশীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা। এটা কি আজটেক সভ্যতা, কি সভ্যতা? আজটেক। আর এটা কি ইনকা। কোন দেশে গড়ে উঠেছে এটা আমরা জানি, এবার খালি অবদান লিখবো। এই অবদানগুলো, এগুলোর অবদানগুলো খুবই ছোট। ওকে, এবার মায়া সভ্যতা এটা শুধু আসে, এটাই আসে যে কোথায় গড়ে ওঠে? মধ্য আমেরিকায় গড়ে ওঠে, মধ্য আমেরিকায় গড়ে ওঠে 1000 বছর আগে, 1000 বছর আগে মধ্য আমেরিকায়। জাস্ট এটুকু মনে রাখবেন, মধ্য আমেরিকা 1000 বছর আগে, মধ্য আমেরিকা 1000 বছর আগে, মধ্য আমেরিকা 1000 বছর আগে, এটুকু পড়লেই চলবে। ওকে, রোমান সভ্যতা, এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে। রোমান সভ্যতা সেটা কি? সেটা হলো এই রোমান সভ্যতা গড়ে ওঠে 8ম 7ম শতকে, 8ম 7ম শতকে। কোথায়? ইতালিতে। কোন নদীর তীরে? টাইবার নদীর তীরে। কি অবদান রেখেছিল তারা? বিশেষ করে অবদান রেখেছিল আইন প্রণয়নে, আইন প্রণয়নে অবদান রেখেছিল। আজও বিশ্ববিদ্যালয়ে রোমান আইন কিন্তু পড়ানো হয়। তাদের একটা বিখ্যাত নাট্যশালা ছিল, তাদের নাট্যশালার নাম হলো কলোসিয়াম। তাদের বিখ্যাত নাট্যশালার নাম হচ্ছে কলোসিয়াম, তাদের বিখ্যাত নাট্যশালার নাম হচ্ছে কলোসিয়াম। তাদের একজন বিখ্যাত বীর ছিলেন, তার নাম হচ্ছে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার। তিনি বলেছিলেন ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। আপনারাও যারা লার্নিং স্কুলে আসবেন দেখবেন, জয় করবেন, কারণ ডিজাইনটা এমনভাবে সাজানো হয়েছে, পড়ার ডিজাইন, চাকরি ইনশাল্লাহ আপনার হবে। ওকে, তাহলে 7ম 8ম শতকে গড়ে ওঠে, 7ম 8ম শতকে গড়ে ওঠে, আইন প্রণয়নের জন্য বিখ্যাত, আইন প্রণয়নের জন্য বিখ্যাত। এবং আইন প্রণয়নের জন্য বিখ্যাত, বিখ্যাত নাট্যশালার নাম হচ্ছে কলোসিয়াম, বিখ্যাত বীরের নাম হচ্ছে জুলিয়াস সিজার। বলেছিলেন ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্টে মাঝে মাঝে জানাবেন, ঠিক আছে? এরকম ক্লাস মানে হচ্ছে এরকম টেকনিক বা সহজলভ্য বিষয় পেয়েছেন কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? লাবণী আহসান, আমি মাত্র যুক্ত হয়েছি, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মাত্র যুক্ত হলে বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনি লাইভ শেষে আবার প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আসমানি আক্তার, এলাম দেখলাম জয় করলাম। এইচ মিলন জ্যাক, ভিনি ভিডি ভিসি। ওকে, ভোরের শিশির, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আফরুজা আক্তার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার? এরপর আমরা চলে যাব ফিনিশীয় সভ্যতা। এটা আরেকটা গুরুত্বপূর্ণ সভ্যতা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ সভ্যতা, ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা এরা কি করে? এরা প্রথম, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে এবং নাবিক ও জাহাজ নির্মাণের জন্য এরা বিখ্যাত ছিল। এরা কি করে? ব্যঞ্জনবর্ণ, এই ফিনিশীয় সভ্যতায় ব্যঞ্জনবর্ণ ছিল, এটা আসে পরীক্ষায় 22টি, এবং প্রথম বর্ণমালা সৃষ্টি করে, প্রথম বর্ণমালা সৃষ্টি করে, প্রথম বর্ণমালা সৃষ্টি করে বা বর্ণমালা ধারণা দেয়, প্রথম বর্ণমালার ধারণা দেয়, প্রথম বর্ণমালার ধারণা দেয়। তারপরে কি করে? 22টা ব্যঞ্জনবর্ণ ছিল। আর নাবিক, এদের পেশা ছিল নাবিক, পেশা হলো নাবিক। আর নির্মাণ করে, নির্মাতা হচ্ছে জাহাজের, জাহাজের নির্মাতা, নির্মাতা হলো জাহাজের, নির্মাতা হলো জাহাজের। ওকে,
তাহলে ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে কারা বলেন? এই যে ফিনিশীয়রা প্রথম বর্ণমালার আবিষ্কার করেন, বর্ণমালা সৃষ্টি করেন। আর এরা পেশায় ছিল নাবিক, নির্মাণ করত জাহাজ। পেশায় ছিল নাবিক, নির্মাণ করত জাহাজ। পেশায় ছিল নাবিক, নির্মাণ করত জাহাজ। ক্লিয়ার? ওকে, আছে আমাদের আরেক দুইটা আছে, অ্যাজটেক এবং আছে হচ্ছে কি বলেন, ইনকা সভ্যতা। অ্যাজটেক এবং ইনকা সভ্যতা। খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কাছে দাবি একটাই, খাতা কলম নিয়ে বসবেন, একটু মনোযোগ দেবেন, পুরোপুরি মনোযোগ দেবেন। আর কি করবেন? শেয়ার করবেন। দুইটা জিনিস, মনোযোগ দিবেন, শেয়ার করবেন। মনোযোগ দিবেন, শেয়ার করবেন, এইটাই হলো কাজ আপনাদের। যারা পড়ে এসেছেন তারা এখনো শেয়ার দিতে পারেন, কারণ আমাদের মূল প্রশ্ন আলোচনা শুরু হয়নি। ওকে, এবার আমাদের অ্যাজটেক সভ্যতা, এটা থেকে একটাই প্রশ্ন আসে, কোথায় গড়ে ওঠে? মেক্সিকো। আমরা একটা তথ্যই জানবো, এটা গড়ে ওঠে মেক্সিকোতে। এটা গড়ে ওঠে কোথায় বলেন? মেক্সিকোতে। ইনকা সভ্যতা সম্পর্কে একটা তথ্য জানতে হবে, এটা পেরু বা দক্ষিণ আমেরিকায় গড়ে ওঠে। পেরু বা দক্ষিণ আমেরিকা। আর আরেকটা কি? মাচু পিচ্চু। এদের একটা অবদান, মাচু পিচ্চু একটা স্থাপত্য শিল্প। এই মাচু পিচ্চু তৈরি করে ইনকা সভ্যতার লোকেরা। পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় এসেছিল মাচু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতার নিদর্শন। ইনকা সভ্যতা কোথায় গড়ে ওঠে? পেরু বা দক্ষিণ আমেরিকা মহাদেশে। ক্লিয়ার? মনে রাখা যাবে কি যাবে না বলেন তো আমাকে? মনে রাখা যাবে? সভ্যতা বিশাল একটা পড়া না? এই পড়াটাকে কিন্তু একবারে শর্ট আউট করে দেওয়া হলো। তাহলে আপনারা যদি এটা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে কিন্তু আপনারা পারবেন, মনোযোগ সহকারে দেখলে পারবেন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন তো একটু? এবার আমরা আমাদের বই থেকে প্র্যাকটিস করব। আমাদের বইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। 146 পৃষ্ঠা থেকে আমরা 46 পৃষ্ঠা থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে? ওকে, আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। যারা পড়ে এসেছেন, এখনো আসেন নাই, কেবল আসলেন, ঠিক আছে, দেরিতে এসেছেন, তারা একটু আমাদের এখনো শেয়ার করে দেন, আমাদের ক্লাসটা এখনো শেয়ার করে দেন, কারণ আমরা প্রশ্ন সলভ করব। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বই থেকে আমরা এখন প্রশ্ন সমাধান করব। 146 পেজ। দেখেন আপনারা এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন, এটা থেকেই পারবেন। ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ। ওকে, প্রশ্নগুলো বের করে দেখ। 17 আগে গেছিল তো কথা ঠিক আছে, আরো তো থাকার কথা। ওকে, আমরা তাহলে এখন আমাদের প্রশ্নগুলো আলোচনা করব। দেখেন আপনারা সবই পারবেন। দেখেন প্রথম প্রশ্নটা একটু দেখেন তো। প্রথম প্রশ্নটা দেখা মাত্র এগুলোর উত্তর হবে।
দেখা মাত্রই উত্তর হবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন আমি মার্ক করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন, তারপর আমি ব্যাখ্যা করব। কোথায় মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে? একদম পানি, 39তম বিশেষ পরীক্ষা আসছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি? 1 নম্বরের উত্তর কি? 1 নম্বর উত্তর হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। অনেকেই বলেছেন, এই যে সুবর্ণা, ভোরের শিশির, থ্যাংক ইউ ভেরি মাচ। বি কেন? কোনটার বি বলছেন একজন? ডি হবে কিন্তু। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে কি গড়ে ওঠে? মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। দেখেন প্রথমে বিসিএস এর প্রশ্ন আমরা সমাধান করতেছি আমাদের বই থেকে। ঠিক আছে, ওকে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর শেষ, এবার 2 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করেন। 2 নম্বর, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠে? কোথায় গড়ে ওঠে? এখানে দেখেন অপশন আছে কি? অপশন আছে গ্রিস, অপশন আছে মেসোপটেমিয়া, অপশন আছে রোমে, অপশন আছে রাশিয়া। ঠিক আছে, ওকে। কোনটা হবে উত্তর? ঘ, রাশিয়া। আচ্ছা, কোনটা আপনারা বলতেছেন? ঘ তো হবে না, নম্বর দিয়ে দিয়ে বলেন। এক একজন হয়তো এক একটা উত্তর বলতেছেন, তো এই জন্য একটু সমস্যা। নম্বর দিয়ে দিয়ে বলেন। 2 নাম্বার, 2 চলতেছে, 2 নম্বরে কি হবে? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া এটার বর্তমান নাম হচ্ছে ইরাক। মেসোপটেমিয়া বলতে এখন কিছু নাই, আছে শুধু ইরাক, আছে শুধু ইরাক। ক্লিয়ার? 2 নম্বরে ক্লিয়ার? ওকে। এবার আমরা যাব 3-এ, আমরা যাব 3 নম্বরে। আমরা থাকবো 3 নম্বরে। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? সেম উত্তর, এই যে মেসোপটেমিয়া। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? ঠিক আছে, মেসোপটেমিয়া। 4 নম্বরে একই জিনিস দেখেন, মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোথায়, কোন দেশে অবস্থিত? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? এটাও ইরাকে অবস্থিত, কারণ মেসোপটেমিয়ার সবকিছু তো ইরাকেই গড়ে ওঠে, ইরাকের আশেপাশে গড়ে ওঠে। তাহলে ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটাও ইরাকে হবে। বুঝে গেছে? ওকে, 5টা একদম ক্লিয়ার। ওকে, দেখেন একটু দ্রুত দেখেন। 3 4 5, 3 4 5, 3 4 5। আমরা বিসিএস এর প্রশ্ন সমাধান করতেছি। এই যে 10ম বিসিএস এসেছিল, 18তম বিসিএস এ, 45তম বিসিএস এ। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এরপর আমরা দেখি, আপনারা সবই পারবেন, এগুলো আমি জানি সবই পারবেন। এবার আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আমরা একটু দেখব। 6 নম্বর প্রশ্ন, মায়া সভ্যতা পৃথিবীর কোন অঞ্চলে বিরাজমান? মায়া কি হবে বলেন? মায়া মধ্যপ্রাচ্য হবে, পূর্ব এশিয়া হবে, আফ্রিকা হবে? হবে না, বাদ থাকবে কি? মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা। ক্লিয়ার? 6 নম্বর ক। সবাই পারতেছেন, সবাই, বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। মনোযোগ দিয়ে ক্লাস করলে সবই পারবেন, সবই পারবেন। ওকে, পরের প্রশ্ন সেম। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকা বা উত্তরে, হ্যাঁ মধ্য আমেরিকা। ওকে, মধ্য আমেরিকা। ওকে, তাহলে সেম, এই দুটো সেম প্রশ্ন, বিসিএস 43 এবং 39, হ্যাঁ এসেছিল। ওকে ক্লিয়ার? 7 পর্যন্ত ক্লিয়ার? এবার 8 নাম্বারটা দেখেন তো। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী, ট্রয় মুভি দেখেছেন, ইতিহাস জানেন, ট্রয় নগরী কোথায় অবস্থিত? 45তম বিসিএস এসেছিল এবং ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছিল এটা 2024 সালে। ঠিক আছে, কোথায় হবে উত্তর? কোনটা হবে বলেন? 8 নাম্বারটা দেখেন কি হবে উত্তর। 8 নাম্বারটা কি হবে?
8 নম্বরটা উত্তর কি হবে? 8 8 গ তুরস্ক, রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর তুরস্ক, উত্তর তুরস্ক। ক্লিয়ার? সবাই পারতেছেন। নাজমা খাতুন, রায়ান মৃদা, মর্জিনা বেগম, ওয়ারেসা খাতুন, থ্যাংক ইউ, রিদিয়া, থ্যাংক ইউ। ওকে, এবার 8 পর্যন্ত হইল আমাদের। দেখি আর কয়েকটা বিসিএস এর প্রশ্ন সলভ করব, তারপরে প্রাইমারিতে চলে যাব। 8 পর্যন্ত হয়েছে। এবার আমরা একটু 9 নাম্বারটা দেখি, একটু ঘুরিয়ে এদিকে। জ্ঞানীপূর্ণ এই উক্তিটি কার? আমরা গ্রিক সভ্যতার বিখ্যাত একজন দার্শনিকের নাম জানি। কয়েকজন দার্শনিক ছিল, SPAA মানে স্পা, সক্রেটিস। প্রথমে সক্রেটিস, এই সক্রেটিস ভদ্রলোক বলেছিলেন নো দাই সেলফ, একটা উক্তি করেছিলেন, নো দাই সেলফ মানে নিজেকে জানো। আরেকটা বলেছিলেন নলেজ ইজ ভার্চু, নলেজ ইজ ভার্চু, নলেজ ইজ ভার্চু অর্থাৎ জ্ঞানীপূর্ণ, অর্থাৎ জ্ঞানীপূর্ণ। তাহলে এটার উত্তর হবে সক্রেটিস, উত্তর হবে সক্রেটিস। এটা আমরা সবাই জানি। 10 নাম্বার, সেটা হলো মানুষ সামাজিক জীব উক্তিটি কার? সবাই একটু 10 নাম্বারটা একটু লক্ষ্য করেন, নম্বর দিয়ে দিয়ে উত্তর দিবেন। 10 উত্তর কি হবে? 10 নাহিয়ান, রাইট, রাহা, ভুয়ান, রাইট, কাফিয়া, রাইট, সাকিয়া আক্তার, স্বপ্না, থ্যাংক ইউ। 9 নাম্বারটা সবারই হয়েছে। যারা উত্তর দিয়েছে 9 তাদের হয়েছে। একজন লেখছে শাহিন আলম, ক হবে না, নলেজ ইজ ভার্চু, জ্ঞানীপূর্ণ, এটা বলেছেন সক্রেটিস। 10 নম্বরে মানুষ সামাজিক জীব, ওটা উত্তর কি? অনেকে উত্তর দেওয়া শুরু করেছেন। 10 লিখে উত্তর দেন। মানুষ সামাজিক জীব, উত্তর হবে এরিস্টটল। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, ছোটবেলায় পড়ছি। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব উক্তিটা হলো এরিস্টটল, উক্তিটা হচ্ছে এরিস্টটল, উক্তিটা হচ্ছে এরিস্টটল। ওকে, এবার 11 নাম্বার, 11 নাম্বার দেখেন। 11 নাম্বার উত্তর কি হবে? 11 কি হবে? জুলিয়াস সিজার কেন বিখ্যাত? একটু আগে আলোচনা করলাম। 11 থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর দিয়েছেন, তাদের উত্তরগুলো হয়েছে, ভেরি গুড। 11 নাম্বার হচ্ছে কি হবে উত্তর? 11 লিখে উত্তর লিখেন, 11 লিখে উত্তর কমেন্ট করেন। যারা কমেন্ট করবেন তাদের বেশি মনে থাকবে, যারা কমেন্ট করবেন তাদের বেশি মনে, আর দেখে যারা চলে যাবেন তাদের মনে থাকবে না। একটু কমেন্ট করেন প্লিজ। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? তিনি বলেছিলেন, আমি জানি, একটু আগে আমি পড়াইছি এবং আপনারাও পারবেন, ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম বলেছিলেন। তাহলে কে ছিলেন তিনি? 11 কে ছিলেন? ক স্নিগ্ধা আক্তার উত্তর দিয়েছেন। রোমান সম্রাট, রোমান যে সভ্যতা ছিল সেই সভ্যতার বিখ্যাত সম্রাট, যে সভ্যতাটা 8ম থেকে 7ম শতকে গড়ে ওঠে, 8ম 7ম শতকে গড়ে ওঠে রোমান সভ্যতা। এই সভ্যতার বিখ্যাত বীর ছিলেন হচ্ছে আপনার এই জুলিয়াস সিজার। বলেছিলেন এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম। ওকে, ক্লিয়ার? এরপরে 12, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছেন। রায়ান মৃদা অনেকগুলো কমেন্ট করতেছেন। প্রিয়া রোমান সম্রাট, যারা কমেন্ট করতেছেন তারাই করতেছেন, নতুনরা কিন্তু একটু কম করতেছেন। মেঘবালিকা, রাইট। রোদেলা, রাবেয়া খাতুন, রাইট। রাজু আহমেদ, রাইট। মৌসুমী বিশ্বাস, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা বিসিএস এর লাস্ট প্রশ্নটা সমাধান করব। জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমের শাসক ছিলেন? 12 নম্বরটা অ্যান্সার করেন। 12 গ 2000 বছর আগে, রাইট। একজন কমেন্টে দিয়ে ফেলেছেন 2000 বছর আগে। 2000 বছর আগে জুলিয়াস সিজার রোমের শাসক ছিলেন, রোমের
শাসক ছিলেন, 2000 বছর পূর্বে রোমের শাসক ছিলেন। ওকে, ক্লিয়ার? গ নাম্বার অ্যান্সার, রাইট। এবার আমরা বিসিএস শেষ, প্রাইমারিতে চলে যাব। প্রাইমারিতে কি দেখেন কি কি প্রশ্ন আসছে। প্রাইমারিতে কি আসছে দেখেন। প্রাইমারিতে আসছে প্রথম প্রশ্ন, সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? এটা উত্তর কি হবে দেখেন, যাদের বুদ্ধি আছে তারা পারবেন। আমি বলেছিলাম এসবিএসি, সুমেরীয় সভ্যতারই অংশ এসবিএসি, মেসোপটেমিয় সভ্যতারই অংশ এসবিএসি, মানে সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালিডীয়। বুঝে গেছে? সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়। তাহলে এটা কি হবে? মেসোপটেমিয়ার অংশ হবে। কি হবে? মেসোপটেমিয়ার অংশ হবে, মেসোপটেমিয়ার অংশ হবে। ক্লিয়ার? স্যার অ্যান্সার দেওয়া আছে পেজে, এটার মধ্যে কোন পেজে অ্যান্সার দেওয়া আছে? এটার মধ্যে তো দেওয়া নাই, আমাদের বইতে তো অ্যান্সার দেওয়া আছে। ওকে, আমাদের এই বইতে অ্যান্সার তো অবশ্যই দেওয়া আছে, কিন্তু এটার পেজে তো দেওয়া নেই। ওকে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন? এটা একটু ইম্পর্টেন্ট, নেবুচাঁদ-নেজার। ওকে, 3 নম্বর প্রশ্নটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। আপনারা 3 নম্বরের দিকে একটু ফোকাস করেন। প্রাইমারি 5টা প্রশ্ন আলোচনা করে শেষ করব, সময় আমাদের হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, দ্রুত একটু শেয়ার করে দেব। বিসিএসটাতে ছিল, হ্যাঁ প্রশ্ন তো রিপিটই হবে। একদম বলছে স্যার এটা বিসিএস ছিল, হ্যাঁ বিসিএস এর তো প্রাইমারিতে প্রশ্ন রিপিট হয় না, প্রশ্নগুলো ভালো করে বললেও হবে। 3 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? এই যে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে বেবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়। তবে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন, এটা আবার কনফিউজিং আছে। পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন গ্রিকরা, কিন্তু মানচিত্র প্রথম পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে। ক্লিয়ার? পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন, পূর্ণাঙ্গ মানচিত্র আঁকেন গ্রিকরা, কিন্তু মানচিত্র প্রথম পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে। ক্লিয়ার? এটা যেন আবার একটু মানে তালগুল পাকায় না ফেলেন, এটা মনে রাখবেন। ওকে, ওকে, নেক্সট আমরা একটু দেখব, সেটা হলো কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয়? এশিয়ার মাইনরে। কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয়? এশিয়ার মাইনরে। আর এশিয়ার মাইনর বলতে বোঝাচ্ছে তুরস্ককে। এশিয়ার মাইনর বলতে কোন জায়গাকে বোঝায়? তুরস্ককে বোঝায়। ওকে, এশিয়ার মাইনর বলতে বোঝায় তুরস্ককে। তাহলে প্রথম কি? ওকে, প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে, এবং এশিয়া মাইনর বলতে বোঝায় তুরস্ককে। এশিয়া মাইনর বলতে বোঝায় তুরস্ককে। 5 নম্বর লাস্ট প্রশ্ন, আমরা একটা প্রশ্ন দিয়েই এখন আজকের মতো ক্লাস শেষ করব। সেটা হলো 6 নম্বর প্রশ্ন। এটা একটু দেখেন তো পারেন কিনা। এটা নিবন্ধন পরীক্ষা এসেছিল, 8ম নিবন্ধন পরীক্ষা এসেছিল। ক্লিয়ার? মানব সভ্যতা শুরু হয় কি থেকে?
মানব সভ্যতা শুরু হয় কি থেকে? আপনারা যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তারা আমাদের পেজে ফলো করবেন, এবং আমাদের নতুন একটা বেচ ভর্তি শুরু হয়েছে অলরেডি, স্টুডেন্ট অনেক ভর্তি হয়ে গেছে, তারা নতুন করে ভর্তি হতে পারেন। যেহেতু প্রাইমারি সার্কুলারটা দিবে সামনের মাসে, শিওর দিবেই, প্রস্তুতির জন্য আপনারা ভর্তি হতে পারেন। আর যদি আপনারা এই পেজটা ফলো করেন, রেগুলার ফ্রি ক্লাসে আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে আপনাদের সর্বশ্রেষ্ঠ যে সেবাটা আছে, সবচেয়ে ভালো যে সেবাটা আছে ওটা দেওয়ার জন্য। তাহলে 6 নম্বর কি? 6 নম্বর উত্তর কি হবে? মানব সভ্যতা শুরু হয় কি? আগুনের ব্যবহার থেকে শুরু হয়। প্রথম আগুনের ব্যবহার তারা শিখে। ওকে, আগুনের ব্যবহারের মাধ্যমে মানব সভ্যতাটা যাত্রা শুরু করে, বিকাশ হতে শুরু করে। ক্লিয়ার? তারপর দেখেন এই যে বিশ্বের প্রাচীনতম সভ্যতা, এটা আবারও এই যে জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারীতে আসছে, মেসোপটেমিয়া। দেখছেন কত ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন সভ্যতাটি প্রাচীনতম? দেখছেন এই যে কুটির শিল্প, একটা প্রশ্নই 10 বার 12 বার 15 বার করে এসেছে। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার উত্তর হয়েছে। ফি কত? এটা 1050 টাকা সম্ভবত। একটু আপনারা নক দিয়ে জেনে নেবেন যাবতীয় ভর্তির ইগুলো। যদি হতে চান তাহলে যাবতীয় সব কিছু শুনে নেবেন। আর যারা বই সংগ্রহ করতে চান, বিভিন্ন লাইব্রেরিতেও আছে, আবার আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন। ক্লিয়ার? সুতরাং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন। আবার নেক্সট ফ্রি ক্লাস হবে আগামী শুক্রবার এবং শনিবার, সাধারণ জ্ঞান। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং মন দিয়ে পড়াশোনা করেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।